বাংলাদেশ স্বপ্ন, সম্ভাবনা আর অদম্য আত্মবিশ্বাসের এক দেশ। দক্ষতার অভাবে বিদেশে গিয়ে টিকে থাকা শুধু কঠিনই নয়, কখনো কখনো অসম্ভব হয়ে দাঁড়ায়। এই স্বপ্নকে সফল করতে প্রয়োজন পেশাগত ও ভাষাগত দক্ষতা অর্জন। থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ। বিদেশে বাংলাদেশি কর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে। আর্থিক সচ্ছলতা ও জীবনযাত্রার মান উন্নয়নের আশায় মানুষ স্বপ্ন নিয়ে ছোটেন বিদেশে। অনেকেই সফল হন, আবার অনেকে প্রতারিত হয়ে দেশে ফিরে আসেন। বেতন না দেওয়া, ভুয়া চাকরির প্রস্তাব এবং অনিয়মিত কর্মসংস্থান সহ বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছেন বিদেশ গমন ইচ্ছুকরা। আমি অনেক টাকা ঋণ হয়েছিলাম, কিন্তু এই ঋণ ভাবছি যে বিদেশ না গেলে আমি ঋণ শেষ করতে পারবো না। এই ঋণটা হয়েছিল আমার স্বামীর লিগা। আমার স্বামী ব্যবসা করবা চাইছিল, তখন আমি মনে করেন টাকা দিছিলাম 3.5 লক্ষ টাকা আমার বাবার বাড়ি বন্ধক রাইখা। তখন আমার স্বামী এই টাকা টুকা দিয়ে নষ্ট করে ফেলাইছে, যা সত্যি। পরে তো আমার স্বামী স্ট্রোক করে মারাই গেল। তখন আমি মহিলা মানুষ বাবার বাড়ি ছাড়াম কি দেয়, নাহলে তো ভাই বোনে আমরা থাকবো কোথায়। তখন মনে করেন তখন দিশা পিসা না পাই, তারপর এই যে বিদেশ গেলাম। তখন আমার 1,20,000 টাকা নিয়েছিল। নেওয়ার পরে আমি গেছি ঠিকানা মতন, ওই ড্রাইভাররা নিয়ে মনে করেন মালিকের হাতে পৌঁছাই দিছিল। সে ঢোকার পরে 2 ঘন্টা পরে খাইতে দিছিল। অনেক খাওয়া লওয়ার কষ্ট, তাও মনে করেন 1 বছরে বেতন দেয় না। আমি তো তখন কিছু বুঝতাম না, ভাষা কালাম বুঝি নাই। পরে আমি অনেক কান্দাকাটি পরে আমার 1 বছরের বেতন 10,000 করে টাকাটা দিছিল। পরে আমি কান্দাকাটি পরে আমি আমার টাকা বেতন দিয়ে আমি বাংলাদেশে আসছিলাম। আমি তো ওই টাকা তখন আমি মেয়ে মানুষ করুম না, আমি ঋণই সারুম না, আমি কিছু করুম। আমি তখন তার আমার অতটাই ছিল না, আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছিলাম। মেয়ে আমার এখন স্কুলে ভর্তি করছি, নিজের জীবন গেছে গেছে, মেয়েটা তোমার মানুষ করা লাগবো। পরে আবার গেছি মতো, তখন আমার মনে করো 70,000 টাকা লাগছিল। পরে 70,000 টাকা লাগছিল, গেছিলাম পুলিশের বাড়িতে, এই ওমানে গেছিলাম। শারীরিক নির্যাতন আমার হয় নাই, মায়ের দূর বাচ্চাদের রাতে যা খাইছি মানে বলার মতো না। তখন পাসপোর্টটা আমার কাছে ছিল, আমি পাসপোর্ট দিয়ে নিজের টিকিট কেটে পলাই বেসা থেকে আইছি ওমান শহরে থেকে। তখন মনে করো ওই যে খাওয়া ঠিক মতো দিত না, আর বাচ্চাদের মনে করেন মায়ের দুই রাতে 10টায় কি 12টায় কি 2-3 ঘন্টার মতো ঘুমাইতাম। এই মনে করেন 7 জন মেয়ে আসছিল, এই এমান্ডেমা, আর 6 জন আসছিল ছেলে। এই ছোটো ছোটো 1 বছর 1.5 বছরে পাইছিলাম। মনে করেন দোতলা বাড়ি কাম করার, এই বাচ্চাগুলি রাখা কি পরিশ্রম। আবার ঠিক মতো পেটে ভাত নাই, আবার এদিকে বাড়ি চিন্তা, নিজের বাচ্চা কাছে বেতন ঠিক মতো দেয় না, বেতন চাইবে গেলে মায়ের দূর করে। পরে সেই পথে পাসপোর্টটা আমার কাছে ছিল, ওই পাসপোর্ট নিয়ে আমার বাড়ির কাছে আছে ওই এয়ারপোর্ট হয়েছিল। এই এয়ারপোর্টে আমি মানুষের আছে ঠিক আছে, ওই বাসায় আবার একটা বাঙালি আসলো, তার দিয়ে ধরাইয়া আমি ওই মনে করেন পলাই আইছি। ওই বাসার থেকে পলাইয়া আমি এয়ারপোর্ট থেকে যাই বাংলাদেশে আইছি। আমি আর তারপর যাই না। তারপরে 4 বছর পরে আমার আপন জানে আমার নিয়েছিল কাতারে। এই কাতারে যে বেতন দেওয়ার কথা, এই বেতন দেয়, তখন আমার 60,000 টাকা গেছে। তখন ওইখানে 2 বছর ছিলাম, আর 2 বছর থাকার পরে মনে করেন আমি ব্যাংকে লোন আসছিলাম, সোনালী ব্যাংকে লোন ছিলাম। ওইখান থেকে মনে করেন ওই লোনটাই আমি সারছিলাম। তারপর 2 বছর পর রিটার্ন আমার এই চোখের সমস্যা, আমি আইসা পড়ছি। আর মনে করেন ওই বাড়িতেও কষ্টের জীবনই মনে করেন। কাজে লিগেই তো নেয় বিদেশে, কাজ পরিশ্রম, আর কিছু না বলে দাম দিয়ে মারে, কিছুই নাই। মনে করেন মনে করেন 80,000 টাকা বোনের কাছে ঋণ আছি। এখন চলি মনে করেন ভাই বোনের আছে, হ্যাঁ মনে করেন ভাত টাত দেয়, কাপড় চোপড় ইত্যা হারাইলে দেয়, এই চলে মনে করেন। আর বোনের বাসায় থাকি, আর কি মাঘ মাঘের বাদ দেয়, বোনের বাসায় তো কাজ করি। বাবার বাড়ি নাই, আমার বাবার জায়গা নাই, বাবার যে জায়গা মানে এখন বাইরে থাকতে পারে না। আমি আর স্বপ্ন দেখি না, মরার স্বপ্ন দেখি। আমার আর কোনো স্বপ্ন নাই, দেখছি স্বপ্ন শেষ হয়ে গেছে। স্যার
আমার নিজের ঘরটা নিজে উপার্জন করে কোনো রকমভাবে চলা পারতাম। দেয় না সরকার যে কত ঘর বাড়ি দেয়, তারপরে আবার ওই জায়গায় মানুষ কত দেখলাম মুরগি টুরগি পালতাছে, 2টা গরু ছাগল পালতাছে, এর অনেক অনেক মানুষের দেখতেছি। কিন্তু এরকম তো কপাল দুল নাই যে এখানে কাউন্সিলে মনে করেন একটা কাঠে নিয়ে কতদিন ঘুরছি, সরকার থেকে কত চাল তেল দেয় না পা। আমার মেম্বারে কোনোদিন এক মুঠ চোখগুলো দেয় নাই, আমার জীবনে পাই নাই। 18 বছর স্বামী আর কিছুই পাইনি, সাহায্য নাই। ওখানে যে আইন কারণ বেরিয়েছে আমি মনে করি কাগজপত্র সব ঠিকঠাক করে ওরা যদি যায় আর সব কিছু যাচাই করে যদি যায়, যাচাই করে গেলে কি মনে করেন ওই কাগজপত্র থাকলে বাদে যদি ওই বাসা দিয়ে পলাইলেও পুলিশের কাছে কিছু কাছে মানুষের কাছে গেলে সহযোগিতা পাওয়া যায়। নাহলে তো সহযোগিতা পাওয়া যায় না, কাগজপত্র থাকলে না থাকলে কিছু সহযোগিতা পাওয়া যায় না। পরে বাংলাদেশে ওই কাগজপত্র থাকলে বাদে মনে করেন ওই অফিস আদালতে গেলে বাদে বা ফ্যামিলিরা গেলে ওই সহযোগিতা করে লোকটা আনা যায় বা সব কিছু ওই করানো যায়। আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যেহেতু কাজ করি এবং অভিবাসন প্রক্রিয়া আসলেই একটি জটিল এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেটা আসলে স্থানীয় পর্যায়ে বা গ্রাম পর্যায়ে একজন মহিলা কিন্তু খুব একটা বেশি সচেতন থাকে না এবং যার কারণে তারা দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনিয়মের মধ্য দিয়ে যায়। তো এই জন্য আমাদের যে প্রোগ্রামগুলো আমরা থ্রো করি, যে উঠান বৈঠকের মাধ্যমে আমরা তাদের সচেতনতা বৃদ্ধি করি, যে অভিবাসন প্রক্রিয়ায় তারা যাওয়ার আগে তারা যাতে যে কোনো একটা কাজে দক্ষ হয়, প্রশিক্ষণ গ্রহণ করে। এবং সেক্ষেত্রে আমরা শ্রম মন্ত্রণালয়ের সাথে যদি তাদের বিভিন্ন প্রোগ্রামের সাথে ইনক্লুডেড করে দেওয়া সম্ভব হয় সেটা করে দেই। আমাদের এখানে যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে এবং তাদের অফিস রয়েছে, সেখানে বিভিন্ন প্রশিক্ষণের তাদেরকে গ্রহণ করতে আগ্রহী করি। এবং একই সাথে প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু বিভিন্ন সময় তাদের জন্য বিভিন্ন রকম স্কিম দেয়, এই স্কিমগুলো তাদেরকে জানাই। এবং আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের কোলাবোরেশনে একটি অনলাইন ব্যবসাভিত্তিক দারাজ.com বা এই ধরনের একটা ওয়েবসাইট আছে, যেটার নাম হচ্ছে lalsobuj.com। আমরা তাদেরকে সেখানে রেজিস্টার করে দিই এবং তাদের যদি ক্ষুদ্র ঋণের প্রয়োজন হয় তাহলে আমরা উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর যেখানে ক্ষুদ্র ঋণ দেয় তাদের সাথে কোলাবোরেশন করে তাদেরকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিই এবং উদ্যোক্তা হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করি। আমি দেখেছি যে শিকারিপাড়া ইউনিয়নে অভিবাসীর সংখ্যা অনেক বেশি এবং যেহেতু অভিবাসীর সংখ্যা বেশি সেহেতু প্রতারিত হওয়ার রেটটাও বেশি। এই ক্ষেত্রে আমাদের ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন স্থানীয় মেম্বারদেরকে নিয়ে একটি কমিটি গঠন করা আছে। যদিও গ্রাম সালিশ বর্তমানে বন্ধ আছে, তবে এই কমিটির মাধ্যমে আমরা এই কেসগুলো স্টাডি করে আসলে যার যে ধরনের সেবা প্রয়োজন, যে হয়তো ফেরত আসছে কিংবা যে প্রতারণার শিকার হচ্ছে, তাকে বিভিন্ন সালিশের মাধ্যমে টাকাটা পাইয়ে দেয়া অথবা বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার ক্ষেত্রে আমরা সবসময় প্রস্তুত আছি। ভাগ্য ঘোরানোর আশা নিয়ে বিদেশ গিয়েছিলেন নবাবগঞ্জের মোহাম্মদ শাফায়াত খান। ধার দেনা করে তার খরচ হয়েছিল প্রায় 3,40,000 টাকা। কিন্তু যে কাজের কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছিল দালাল, বিদেশে গিয়ে সে কাজ না পেয়ে ফিরে আসতে বাধ্য হয়। আমি বিদেশে গেছি একমাত্র ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর গরিব ফ্যামিলি ধরতে গেলে। এখন পরিবারের আর কি আপনার আর্থিক অবস্থা করতে এরকম ভালো না, ঋণ টিন হইয়া তারপরে আপনার বিদেশে রওনা হয়েছি দালালের আপনার দালালের মাধ্যমে গেছি। পরে দালাল আমাদের পাশের গ্রামই, কান্ডারটেক গ্রাম আপনার, সেখানে সে বলছে যে ক্যাপ্টেরিয়ার ভিসা, যে সব কিছুই ঠিকঠাক আছে, তোমার আইসা খালি দোকানে ঢুকে যাবে, তোমার আপনার 120 রিয়াল বেতন। ওমানে পৌঁছানোর পর আপনার নিয়ে গেছি, পরে দালালে আমার রিসিভ করছে এয়ারপোর্ট থেকে। পরে রিসিভ করার পর নিয়ে গেছে, পরে বলে যে তোর মালিকের কাছে কালকে দিয়ে আসুন। কাল বলতে বলতে এরকম করে আপনার 1.5 মাস গেছে গা, তাও আমার কোনো মালিকই আমি দেখতে পারি না 1.5 মাসের ভিতরে। পরে আপনার ওই যে অনেকার পাকিস্তানি খাওয়ার টাবার আছে, ওইগুলা ডেলি আইনে দালালও খাইতো, দালাল লাইন আর কি ডেলি রাতে আইনে তার অধিক লাগছে, পরে আমিও খাইছি। পরে এইভাবে আপনার 15-20 দিন গেছে। তারপর এলাম আপনার বাংলাদেশে, বলছে এইভাবে আমার মা বলছে যে তুই কাজ কাম পাইছোস, আমি কই এখনো তো দেয় নাই, আজকে বলতেছে কালকে বলতেছে, এইভাবে বলতে কাজ কাম দিতেই পারে নাই, আর আকামাও বানাই দেয় না, বলে আজকে দিমু কালকে দিমু, এইভাবে বলতে পরে আপনার 1 মাস 15 দিন পরে দালালে আপনার করছে, আনফিট একটা মেডিকেল নিয়েছি। পরে বলে যে তুই আনফিট। আমি কই আমি বাংলাদেশ থেকে এত টাকা দিয়ে আমি মেডিকেল করে আইছি, আমি তো আনফিট না, আমি ফিট। দালালে গেছে পলায়। পরে আপনার রুম ভাড়া, তারপর ভাড়া এটি তো দালালে দেয় নাই। পরে আমার গেঞ্জি শার্ট যা আসলো নতুন সব কিছু বিক্রি করে তারপর তাদের রুম ভাড়া, তারপর আপনার সব দিয়েছি। বৈধ চ্যানেলে নিরাপদ অভিবাসনের প্রয়োজন পরিকল্পনা, সঠিক কাগজপত্র এবং
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কারিগরি দক্ষতা অর্জন। তাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় সরকারের বিভিন্ন প্রকল্প, বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহী প্রশিক্ষণার্থীদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছে। ফলে পরিবর্তনের পথ শুরু হয় দক্ষতা অর্জনের মাধ্যমে। যারা বিদেশ থাকে, বিশেষ করে জয়কৃষ্ণপুর ইউনিয়নের অনেক লোক এখানে বিদেশ থাকে, তারা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়ে আসতেছে। ইনফরমেশনটা আসলে প্রপার ইনফরমেশন পাচ্ছে না বলেই এরা এই প্রতারণার শিকার হচ্ছে। যেমন এদেরকে যদি ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, ইভেন এদেরকে সঠিক তথ্যটা যদি ওনাদেরকে প্রোভাইড করা যায়, সে যেই কাজটা যাচ্ছে, যেই কাজে যাচ্ছে বা সেই কাজটা আদৌ তার জন্য অ্যাপ্রিপিয়েট কিনা এটা তাকে জানানো। অনেক সময় হয় দালালরা যেটা করে, দালাল চক্র, এরা অনেক সময় হাইড করে, একে নিচ্ছে এক ভিসায়, ওখানে গিয়ে দিচ্ছে আরেকটা ভিসা, অন্য কাজ দিচ্ছে, যার কারণে তার জন্য সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে তারা ব্যাক করতেছে এবং এখানে এসে ঝুট ঝামেলার শিকার হচ্ছে। সেই ক্ষেত্রে আমার যেটা খেয়াল, এই যারা বিদেশ যাবে, বিদেশগামী যারা বিদেশে থাকে, তাদেরকে যদি আসলে একটা প্রশিক্ষণ দেওয়া যায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে, এবং অনেকেই লোনের জন্য আসে, বৈদেশিক কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোনের জন্য আমার কাছে একটা প্রত্যয় নেওয়ার জন্য আসে, সেক্ষেত্রে আমরা অনেক সময় বিড়ম্বনায় পড়ে থাকি। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে যারা এই জয়কৃষ্ণপুর ইউনিয়ন তথা সারা বাংলাদেশের কথা আমি বলবো, যারা বিদেশে যাচ্ছে বা যায়, তাদেরকে যদি আসলে প্রশিক্ষণের মাধ্যমে সঠিক তথ্যটা তাকে জানিয়ে বিদেশে পাঠানো যায়, তাহলেই আমাদের জন্য আসলে মনে হয় মঙ্গল হবে বলে আমার বিশ্বাস। ইতিমধ্যেই আমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি কমিটি করা হয়েছে, যারা বিদেশগামী প্রতারণার শিকার হয়ে আমাদের কাছে আসে তাদেরকে নিয়ে, এবং যিনি নিয়েছেন, যে দালাল বা স্বাভাবিক মানুষও নিয়ে থাকে, তাদেরকে নিয়ে বসে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে একটা সমাধান করা। আমি তাদের জন্য আমি বলবো, যারা বিদেশে পূর্বে গিয়েছেন এবং সেখান থেকে প্রতারণার শিকার হয়ে দেশে এসেছেন এবং আমাদের কাছে এসেছেন, সেজন্য আমার মনে হয় যে ইউনিয়ন পরিষদের ইউনিট থাকে যদি বৈদেশিক, যারা বৈদেশিক কল্যাণ সংস্থার বা মন্ত্রণালয়ের, এটা খুবই উপকৃত হবে। সেখানে ইউনিয়ন পর্যায়ে না হলে অ্যাটলিস্ট উপজেলা পর্যায়ে যদি থাকে, তবু আমরা তাদেরকে পাঠাইতে পারবো, তুমি ওইখানে গিয়ে তোমার সমস্যার কথা বলে উত্তম সেবা পেতে পারো বা সহায় পেতে পারো। এটা আমার মনে হয় সবচেয়ে উত্তম হয়। জয়কৃষ্ণপুর ইউনিয়নের মধ্যে যারা বিদেশগামী আছে, সেই সকল ভাই বোনদের মধ্যে যদি কোনো ভাই বা বোন এই প্রতারণার শিকার হয়ে থাকে, তাহলে আমরা যে কমিটিটা আমাদের আছে, এই আমাদের 14 নম্বর কমিটিটা, সেই কমিটি সর্বোচ্চ চেষ্টা করব স্থানীয়ভাবেই এটাকে সুরাহা করার জন্য। আর যদি আমরা ব্যর্থ হই বা সেটা আমাদের সাধ্যের মধ্যে না হয়, তাহলে অবশ্যই আমি এই যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব এটার আশু সুরাহা করার জন্য। নারীর ক্ষমতায়নেও শ্রম অভিবাসন গুরুত্বপূর্ণ, যদিও তুলনামূলকভাবে অনেক কম। আমাদের দেশে মোট শ্রম অভিবাসীর মধ্যে 12% নারী। তাদের অনেকেই বিধবা অথবা পরিবারের মধ্যে একমাত্র কর্মক্ষম ব্যক্তি, কিংবা স্বামী অসুস্থ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো স্বামী পরিত্যক্ত কিন্তু সন্তান আছে। মোট কথা, পরিবারের দায়িত্ব আছে তাদের কাঁধে। নারী শ্রমজীবীরা পুরুষের তুলনায় বেশি অর্থ বা রেমিটেন্স পাঠাতে পারছেন। অধিকাংশ ক্ষেত্রেই তারা বাসা বাড়িতে কাজ করেন এবং সেখানে তাদের সীমাবদ্ধতাও থাকে। ফলে বিদেশে গিয়ে নিজেদের পছন্দমতো প্রয়োজন অনুযায়ী খরচ করার সুযোগ থাকে না। তারপর তারা যখন দেশে ফেরত আসেন, তখন কিছুটা নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থায় থাকেন। আবুধাবি গেছি, আবুধাবি 3 বছর থেকে আইছি, আয়া যেমন বাড়িটা ছাড়াইছি, কইছে আর যাবো না, পোলাপান থুয়ে গেছি ছোট ছোট, এরা স্কুলে ঠিক মতন যাবেছে না। মায়ে কয় তোমার পোলাপানি শুনে না, কথা শুনে না, স্কুলে যাবে। আমি কি কষ্ট করে পাঠাইবে। তারপর আইসি, আয়া যেমন 7 মাস দেশে আছেন, কি না আবার যাম, আয় পড়ছি, একবারে আয় পড়ছি, আর যাম না। যাম কখন দেখি কিনা ওখানে কষ্ট হয়, পোলাপানি কেমনি স্কুলে দিব, বড় মানুষ করুম। পরে কইতে আবারও যামগা, পরে অনেকে আইসে বিষয় কিনে না সৌদি যাম না, ডর করে, মানুষই ডরটা কয়, অনেক ডর করে, অনেক জানেন তো আপনারা, অনেক কিছু অনেকই কয় না, সৌদি যাবো না এ কথা কয়ে। পরে আমার ছোটো ভাই আছে, আবার একজনে বিষা নিয়েছে, কইছে বিষা লয়ে আইছি, মিশা কথা কইছে কিন্তু অফিসের বিষয় আইনে। পরে কয় আপনি পুরান মানুষ, আপনি 600 টাকা বেতন দিব।
আমাকে ঠিক আছে 600 টাকা যদি বেতন দেয় তাহলে যাবার পারি, আর হাতে করে যখন ভিসা নিয়ে আইছে তাইলে ঠিক আছে যামো, আর কথা বাসা যখন কিছু জানি তাইলে আর ডরাই না হয়নি, যাম আল্লাহ ভরসা। গেলাম গা সৌদি, যে গেছি পরে 1 মাস পরে হয় আমার ম্যাডামে জিগে, আমি কইলাম হ্যাঁ এরকম আবুধাবি ছিলাম, আমি আর কয়েকে আইলিকে, আমি কয়ে আইসি আর যাবে আইছিলাম, কইছি না যা যামো আর ফিরে আর যামো, এইগুলি আয় পড়ছে একবারে ক্যান্সেল হয়ে। পরে হরে আইলাম যে পোলাপনে চলানোর কষ্ট হয়, এলিগে আইসি। কাজ করার লাগে সকালে ভোর 5টায় উঠান লাগে, ভোর 5টায় উঠান লাগে, হেরা সবাই ম্যাডামও চাকরি করে, সবাই চাকরি করে, ভোর 5টায় ওইটা তাকে নাস্তা তৈরি করে টেবিলে রাখে আমি যাই আবার নামাজ পড়ে শুয়ে থাকতাম, 9টা বাজে উঠে আবার সব কাজ করতাম। হেরা যেমন 1টা বাজে আহে, 1টা বারে ছুটি হইলে সবাই আসে, তুমি আমার যেমন রান্না বাড়া হয়ে যায়, আমি সব রান্না বাড়া এগুলো করা পারি, রান্না বাড়া হেরা যেন আয়া খাইবার পারি। আর আইসে আমি রান্না বাড়া সব কিছু কাজ সাইডে রেডি করে রাখতাম, এরা আয়া খায় শুয়ে পড়তো। আবার রাইতের এখানে মনে করেন 12টা 1টা, আবার কোনো দিন 2টা 3টা বাজে ঘুমাইতো, রাইতের ঘুমাহান জানা। এরা বিদেশের পোলাপান হলো খুব ফাজিল, এই কাপড় চোপড় ইস্ত্রি করা আছে সব আছে, মনে করে 1টা না 2 ঘন্টা ইস্ত্রি করতাম আমি জামা কাপড় রাত্রে। আবার তাকে খাওয়ান, যেদিন খাওয়ান তৈরি করতাম তো রাতের 1টা 1:30 বেজে গেত গা। খাওয়ার যেমন স্যান্ডউইচ অনেক কিছু বানানো লাগে, তো অনেক সময় লাগে। পরে আইসি মনে কর 3 বছর পরে দেশে আইসি 3 বছর মা মারা গেল, আহু মায়ে তার মায়ের দেখা পাঠালাম, আয়া ওই সময় 1-1.5 মাস থেকে গেছি আর কি, 1-1.5 মাস ছুটি নিতেছে, এইকে আবার গেছি। যাওয়ার পরে মনে করেন আবার নাই, বছর হয় নাই স্বামী মারা গেল, ওই মুহূর্তে রাহনের কোনো কায়দা নেই। আবার ম্যাডাম রে কয়ে মালিক রে কইয়া তারপর আইসি কয়েকদিন পরে, 14-15 দিন পরে আইসি, আয়া 1 মাসের ছুটি দিছি। তারপরে কখন স্বামী মেরে গেছে, গরু আসলে ওই সময় সব আমি বিক্রি করে ফেলাইলাম, কিন্তু পোলারা পালা পারে না, ছেলেটা পারে না, সব বিক্রি করে ফেলাইছি। সে 1-1.5 মাসের মতন আসছিলাম, পরে আবার গেছি। আর কি কষ্ট দেয়, আর কথা বেশি গেলে কয় গিরগির, লেস গিরগির, লেস হিন্দি আর কি বেশি কথা কস গিরগির। আর কাম তাড়াতাড়ি ছোড়া ছোড়া, এস সুগল ছোড়া ছোড়া, লেস মাফি সুগল, লেস শুয়াই শুয়াই, আজকে আস্তে আস্তে কাজ করলে কয় শুয়াই শুয়াই, আর তাড়াতাড়ি কয় ছোড়া ছোড়া, ছোড়া ছোড়া ইয়াল্লা ছোড়া ছোড়া। যারা বিদেশে যাইতে চায় ভাষা শিখে গেলে ভালো হয়, অনেক ভালো হয়, কিন্তু যাই ওই জায়গা বুবার মতো সাজল লাগে, ওরা যে গালি দিলেও বুঝবেন না। যে যাইব যেই যায় এদিকে গেলে আমি কয়ে দেই ওই জায়গায় সে যাবি, যেই যাইবে বুবার মতো থাকতে হবো, শুনবা বারে যে কি কয়, কারণ তোমার একটা ওরা গালি দিলেও তোমরা বুঝবা না যে কি কইলো। আর প্রথম ওরা একটু দেওয়া, যদি ভাষাটা শেখা যায়, ওরা কি কইলো ওটা যদি সাথে সাথে নিয়ে দিয়ে পারে, তাইলে ওরা ভালোই। ওরা বাংলাদেশি খুব পছন্দ করে, রান্না বাড়ারা বেশি পছন্দ করে, ওরা কাজেরও পছন্দ করে, খুব ভালো জানি। আর চাটা তো বেশি উত্তম, বাঙালিরা চা বানাই পারে খুব ভালো। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য মতে বাংলাদেশ থেকে সদ্য সমাপ্ত 2024 সালে মোট 10,11,856 জন কর্মী বিদেশে গেছেন, যা বার্ষিক হিসাবে দেশের ইতিহাসে 3য় সর্বোচ্চ, এবং দেশে আসা রেমিটেন্স রেকর্ড পরিমাণ বেড়েছে, যা $26.88 বিলিয়ন পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে প্রশিক্ষিত ও দক্ষ কর্মীদের বিদেশে পাঠানো হলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কম থাকে। বিদেশে কাজ করার অভিজ্ঞতা শুধু অর্থনৈতিক নয়, সামাজিক পরিবর্তনও আনছে। দক্ষ অভিবাসীরা দেশে ফিরে নতুন উদ্যোগে শুরু করছেন নতুন কর্মসংস্থান, দেশে পাঠানো রেমিটেন্সের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছেন। দক্ষ কর্মীদের শ্রম, ঘাম ও অর্জিত রেমিটেন্সে গড়ে উঠবে সুখী সমৃদ্ধির এক নতুন বাংলাদেশ। যাব বিদেশ চাকরি নিয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞ, জেনে বুঝে শিখে নেব, থাকবো না কো অজ্ঞ।